২৪-এর কোটা বিরোধী আন্দোলন গণমানুষের আন্দোলনের রূপ নেয় ১৭ জুলাই সকাল থেকেই। সেদিন জুলাইয়ের অপ্রতিরোধ্য এক অধ্যায় রচিত হয় যাত্রাবাড়িতে। বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বের করে দেওয়ার অভিযানে নামে সাধারণ শিক্ষার্থীরা, যার শুরুটা হয় ছাত্রীদের হল থেকে। মূলত ১৬ জুলাইয়ের নৃশংস ঘটনারই প্রতিফলন ঘটে ১৭ জুলাই। আগ্রাসী ভূমিকায় পুলিশ রংপুরে বুক চেতিয়ে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যা করে নির্মমভাবে। সে দৃশ্য নেট দুনিয়ায় ছড়িয়ে পড়লে আগের রাত থেকেই শ্রেণী বৈষম্যের ঊর্ধ্বে গিয়ে দেশ জুড়ে মানুষের বুকে শুরু হয় রক্তক্ষরণ, যার বিস্ফোরণ ঘটে ১৭ জুলাই রাজপথে। বদলে যেতে থাকে বিশ্ববিদ্যালয় থেকে কলেজ ক্যাম্পাস, অফিস আদালত আর রাজনৈতিক প্রেক্ষাপট। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ একাধিক ক্যাম্পাসে শিক্ষার্থীরা হলগুলোতে ঢুকে দীর্ঘদিন দাপট দেখানো ছাত্রলীগের নেতাকর্মীদের চোখে চোখ রেখে বলতে শুরু করেন, ক্যাম্পাস ছাড়তে হবে। ভদ্রকথায় কাজ না হলে প্রতিবাদের মাধ্যমে ছাত্রলীগের সন্ত্রাসীদের হল থেকে বের করে দেওয়ার অভিযানে নামেন সাধারণ শিক্ষার্থীরা। ১৬ জুলাই শুধু আবু সাইদ নয়, ওয়াসিম সহ ৬ শিক্ষার্থী নিহত হন সারা দেশে। তাঁদের স্মরণে রাজু ভাস্কর্যের সামনে গায়েবানা জানাজার আয়োজন করা হয়, কিন্তু সে আয়োজনেও আঘাত হানে হাসিনার বাহিনী। জানাজা শুরু হওয়ার আগেই শুরু হয় টিয়ারসেল আর লাঠিচার্জ। পরে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে জানাজা আদায় করেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীরা জানান, সেদিন ক্যাম্পাসের ছাদে অবস্থান নেয় সোয়াট টিমের স্নাইপার। আক্রমণের মূল ভূমিকায় ছিল পুলিশ বাহিনী। অন্যদিকে শাহবাগ থানায় আটক ২ শিক্ষার্থীকে সাহসী কিছু শিক্ষক পুলিশের কাছ থেকে মুক্ত করতে ছুটে যায়। দায়িত্ব নিয়ে তাদের ছাড়িয়েও আনেন। ১৬ তারিখ থেকে পুলিশের আগ্রাসী ভূমিকা শিক্ষার্থীদের বিরুদ্ধে সরকারের অবস্থান অনেকটাই স্পষ্ট করে। ঢাকার যাত্রাবাড়ি, শরীয়তপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, মুন্সিগঞ্জ সহ সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সড়ক মহাসড়ক অবরোধ হয়। একদিকে আন্দোলন, আরেকদিকে ছাত্রলীগ যুবলীগের সশস্ত্র হামলা প্রতিরোধ। আহত হন শত শত মানুষ। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ক্র্যাকডাউন করে দেয়া হয় সারা দেশ। বিশ্ববিদ্যালয়গুলো বন্ধের ঘোষণা আসে। হল ছেড়ে সন্ধ্যার মধ্যে ক্যাম্পাস ফাঁকা করতে পুলিশ দেয় হুমকি। এসবের মধ্যেই ওই দিন সন্ধ্যা ৭টায় কালো শাড়ি পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকাশ করেন শোক, কিন্তু ভাষা কিংবা তার বাচনভঙ্গি কোনোভাবেই দমাতে পারেনি আন্দোলনকারীদের। উল্টো শুরু হয় ফেসবুক, এক্স, ইনস্টাগ্রামে ব্যাপক ট্রল আর ক্ষোভ। প্রিয় দেশবাসী, আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আন্দোলনরত কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। রাতেই মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার, কিন্তু এতেও আন্দোলন থামে না, বরং আকার নেয় আরও বিস্তৃত। ১৭ জুলাই রাত ৮টার দিকে যাত্রাবাড়িতে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। পুলিশ শত চেষ্টা করেও রুখতে পারেনি সেই ঢল। সে রাত থেকেই জুলাই আন্দোলনের অনড় ব্যারিকেড হয়ে ওঠে যাত্রাবাড়ি। ১৮ জুলাই শিক্ষার্থীরা ঘোষণা দেয় কমপ্লিট শাটডাউন। সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশ, র্যাব, বিজিবির নৃশংসতার বিরুদ্ধে কমপ্লিট শাটডাউন কর্মসূচি আন্দোলনে যোগ করে নতুন কৌশল। তাতে সাড়া মেলে দেশের নানা শ্রেণী পেশার মানুষের। আর জনসাধারণের এই সমর্থনই গোটা আন্দোলনের মোড় দেয় ঘুরিয়ে। সরকার ও তার পেটুয়া বাহিনী পড়ে এক অপ্রতিরোধ্য প্রতিরোধের মুখে। শহীদ আবু সাইদ, ওয়াসিম সহ ২৪-এ ১৬ জুলাই প্রাণ হারানো ৬ যুবকের আত্মদানের দহন আর জুলাই আন্দোলনের আঁতুড়ঘর রাজধানীর যাত্রাবাড়ি শেষ দিন পর্যন্ত, যেখানে বহু চেষ্টা আর শত শত লাশ ফেলেও নিয়ন্ত্রণ করতে পারেনি হাসিনার পোশাকি বাহিনী। সেখান থেকেই মূলত সারা দেশে জেগে ওঠে লাখো প্রাণ, যে প্রাণের আলো রচনা করে আন্দোলনের পরের অধ্যায়। রাকিব জুয়েল, বাংলা এডিশন।